বরুণ লক্ষ্য করল সকালের থেকে অনেকটাই তারা এগিয়ে এসেছে, তবে পথ যে কতটা কে জানে। এই কথাটা ভেবেই পাশে তাকালো সে, আর অমনি তার চোখ সামনের দিকে আটকে গেল। সে দেখল ভরছাছ মশাই কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে পড়েছে। তার চোখ শিকারীর মতো এক জায়গাতে নিবদ্ধ। বরুণ সেই দিকে তাকাতেই তার সারা শরীর জুড়ে ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। কিছুটা দূরে একটা বিরাট অশ্বত্থ গাছ, আর তার উপরে ওটা কি? ভয়ে বরুণের মুখ থেকে আর্ত চিৎকার বেরিয়ে আসছিল, তবে ভরছাছ মশাই তাকে থামিয়ে দিলেন। দূরে ওই অশ্বত্থ গাছটাতে কিছু একটা ঝুলে আছে, একটু একটু করে সেটা দুলছে মৃদু হাওয়ার কারণে। বরুণ দাঁড়িয়ে আছে থমকে, তার হাতে টর্চটা কাঁপছে। ভরছাছ মশাই এক পা করে এগিয়ে গেলেন সেদিকে। আরো একজন শেষ হলো, আরো একটা প্রাণ গেল ওই শয়তানির গ্রাসে। অশ্বত্থ গাছের প্রসারিত ডালপালার একটাতে বছর 25-এর একটি পুরুষ দেহ, তবে সম্পূর্ণ নিথর। সেদিকে টর্চের আলো ফেলতেই ভরছাছ মশাইয়ের কপালে একটা চিন্তার ভাঁজ। বহুক্ষণ হলো ছেলেটা মরেছে, চোখের মণি দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। আকাশে সেই মুখে অসীম যন্ত্রণার ছাপ। চলে এসো বরুণ, দেরি করলে যে একেবারেই চলবে না। সঞ্জীববাবু বরুণের উদ্দেশ্যে বলে উঠলেন। সে এতক্ষণ একটু ধাতস্থ। দুজনে আবার শুরু করে পথ চলা। বেশ খানিকক্ষণ হাঁটার পর দুজনে যেখানে এসে থামল সেখানে রয়েছে একটা বাড়ি। হ্যাঁ, বাড়ি। জঙ্গলের এত গভীরে বরুণ কখনোই আসেনি। ভরছাছ মশাই যেভাবে হেঁটে চলেছিলেন মনে হচ্ছিল যেন এই জঙ্গল কত চেনা। শেষের দিকে এই বাড়িটার কাছে এসে দাঁড়াতেই হলো। ভেতরের ঠুকঠাক শব্দ এসেছে দুজনেরই কানে। সেই শব্দে এমন কোনো অশনি সংকেত লুকিয়ে ছিল যেটা উপেক্ষা করার নয়। একটা কাঠের তৈরি বাড়ি, তার ভগ্নপ্রায় দশা। কাঠের রন্ধ্রে রন্ধ্রে যেন ঘুণ ধরেছে। দুধাপ কাঠের সিঁড়ি উঠে গেছে দরজার সামনে। অবশ্য দরজার কোনো বালাই নেই। মনে হয় আমরা গন্তব্যস্থলে চলে এসেছি, বুঝলে বরুণ।